নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আজ আবারও অনেক দিন পরে আমরা এসে পৌঁছেছি আমাদের প্রিয় বোগেনভেলিয়া বিশেষজ্ঞ বাসুদেব কর মহাশয়ের বাড়িতে। 2 বছর পরে আমরা আবারও বাসুদেবদার তমলুকের বাড়িতে এসেছি। আগেরবারে আমরা যে সময় এসেছিলাম ঠিক সেই সময় বোগেনভেলিয়ার গাছগুলো ফুলে ভরেছিল। বোগেনভেলিয়ার সেই স্বর্গের স্মৃতি আজও আমাদের মনে উজ্জ্বল। আজকে আমরা বাসুদেবদার কাছ থেকে বোগেনভেলিয়া সংক্রান্ত অনেক অনেক মূল্যবান মতামত জানতে থাকব। আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই বোগেনভেলিয়ার গাছটিকে ছোট্ট একটি মালসা জাতীয় টব, অর্থাৎ থালা জাতীয় টব, আর তার মধ্যে গাছটি কিভাবে ধীরে ধীরে উঠে গিয়ে এইভাবে আমব্রেলা শেপ নিয়েছে। সমানে গাছগুলোর ডালগুলো বেরিয়ে আসছে আর প্রুনিং হচ্ছে। এই গাছটিতে যখন ফুল আসবে কি রূপ নেবে আপনারা একবার ভেবে দেখুন। এই কাজটি করাটাই প্রচুর বোগেনভেলিয়া গাছে ফুল পাওয়ার অন্যতম শর্ত। কারণ ডালের সংখ্যা যদি বেশি না হয় তাহলে বেশি ফুল পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আপনারাও বাসুদেবদার কাছ থেকে জেনে নিন ঠিক কী করলে বোগেনভেলিয়ার গাছগুলিকে এইরকম আমব্রেলা শেপ দিয়ে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। এই যে বোগেনভেলিয়াটি আপনারা দেখছেন, এই বোগেনভেলিয়াটির কি অপূর্ব নাম দেখুন। বাসুদেবদা এখানে গাছটির নামকরণ লিখে রেখেছেন চণ্ডীদাস। চণ্ডীদাস নামের এই বোগেনভেলিয়ার ফুলটিও অপূর্ব মিষ্টি রং, আর একেবারে তার বাঁ পাশেই রয়েছে লেমন ইয়েলো। একেবারেই ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, তার মাঝেই আমরা আমাদের প্রিয় বাসুদেবদার বোগেনভেলিয়ার ভিডিওগুলো আপনাদের জন্য করছি। এটা তো আপনারা চিনেই ফেলেছেন, মহারানীর ফুল। বাসুদেবদা এসে গেছেন। আমরা বাসুদেবদার সাথে কথা বলা শুরুর আগেই আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই রকম বোগেনভেলিয়ার অপূর্ব সুন্দর একটা ক্যানোপি। আমরা দোতলায় দাঁড়িয়ে রয়েছি, দোতলার ছাদে দাঁড়িয়ে রয়েছি। গাছটি একেবারে নিচ তলা থেকে উপরে উঠে এসেছে। আমরা আগের বারে যখন এসেছিলাম এই গাছটি ছিল টবে। দ্রুত এরকম সুন্দর একটা বসার জায়গা বা ছায়া প্রদানকারী জায়গা তৈরি করে ফেলেছে। আর এর যে পাতা, ভেলভেটি মোটা মোটা পাতা, স্পেকটাবিলিস। নমস্কার বাসুদেবদা। নমস্কার। আপনার বাড়িতে আসলে আমরা যেরকম ফুল দেখে সমৃদ্ধ হই, তার সঙ্গে সঙ্গে আপনার সাহচর্য। ধন্যবাদ সঞ্জীবনবাবু, আপনি অনেক দিন পরে এসেছেন। আর আমিও আমার বাগান নিয়ে এবং ক্যামেরার সামনে অনেক দিন আসতে পারিনি। আমার একটা দুঃসময় চলছিল পারিবারিক এবং আমার এই বাগানেরও আর কি, যে একটা কি বলি, একটা এরকম বিপর্যয় আমার কখনো হয়নি। আমি তো দীর্ঘদিন বাগান বিলাস করছি, কিন্তু এরকম বিপর্যয় আমার কখনো হয়নি। সেটা হলো কি, আমি তো মাটি ডিকম্পোজড করে বোগেনভেলিয়া করতাম, কিন্তু শারীরিক অসুস্থতা বা একটু অক্ষমতার কারণে এরকম আর কি আমি কিছুদিন ধরে অন্য পদ্ধতিতে করছিলাম।
তো সেটা ফেলিওর হলো কিনা জানি না। লাস্ট ফেব্রুয়ারির পর থেকে যে গাছগুলোতে দেখলাম খাওয়ার দিয়েছি বা রিপোর্টিং করেছি আর নতুন করে পাতা গজাচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো যেটা, পাতাগুলো সব বিবর্ণ, সবুজ হচ্ছে না। একটু রিপোর্ট করতে গেলে দেখি তার কোনো শেকড় নেই। এইরকম একটা খুব খারাপ অবস্থায় চলছিল। আমি নিজে কোনো আর এর সুরাহা করতে পারছিলাম না। অনেক বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইলাম এবং অনেক বিদগ্ধ ব্যক্তি তাদের পরামর্শ দিলেন। অনেক জলও পরিবর্তন করলাম। আমার মাটির পিএইচও বেড়ে গেছিলো, 7.5 এরকম ছিল আর কি। আমি দেখেছি বোগেনভিলিয়া 5, 5.5-এর মধ্যেই ভালো হয়। তো এ কারণে প্রথমে ভিনিগার দিয়েছিলাম, ফিটকিরি জলও দিয়েছিলাম, আর ক্লোরোসিসের যা ট্রিটমেন্ট সেগুলোও করেছিলাম, কিন্তু কোনো কিছুতে হচ্ছিল না। তাতে পরে আমার বিশেষ আমের জগতের এক বিখ্যাত বন্ধু ডক্টর অর্পণ মান্না, উনি আমাকে সাজেস্ট করলেন যে না, এটা আপনার ওই মাটি লক হয়ে গেছে, গাছ খাওয়ার নিতে পারছে না। এটা বিভিন্ন কারণে হয়। তো বেশি জৈব সার প্রয়োগেও হয়। আমি এটা শুনিনি কখনো যে বেশি জৈব সার প্রয়োগ করলেও প্রবলেম হতে পারে। তো বললেন ফসফরাসের আধিক্য থেকেও হয়। তো উনি আমাকে সোডিয়াম না, সালফার প্রয়োগ করতে বললেন। আমি 80% এরকম একটা সালফার প্রোডাক্ট একটা ব্যবহার করলাম। 4 গ্রাম 5 গ্রাম পার টব ডাস্ট এটা দিয়ে জল দিলাম, করলাম। দেখলাম যে হ্যাঁ, 15-20 দিনের মধ্যে একটা রেজাল্ট পেতে শুরু করেছি আর কি। তো তথাপি আমার বাগানে অন্তত 20-25 খানা গাছ আর সারভাইভ হয়নি, মারা গেছে। হ্যাঁ, একদম। আর এখনও 10-15টা গাছ এরকম আছে। কয়েকটা গাছ এরকম ক্লোরোসিসের মতো হয়ে আছে। রোগটা হচ্ছে এইরকম ধরনের? না, এরকমটা নয়, এটা তবু ভালো। এটা তো একদম আইডেন্টিফাইড ক্লোরোসিস, কিন্তু সেটা হচ্ছে লিগলিকে ডাল বেরিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আর সরু, তাকে না পারা যাচ্ছে পিঞ্চ করতে, না প্রুন করা, আর কোনো গাছের গ্রোথ নেই, কোনো গাছে খাওয়ার খেতে পারছে না, গাছের গোড়া অলওয়েজ ভেজা, যত জল 3 দিন না দিলেও ভেজা, এরকম একটা প্রবলেম হচ্ছিল। তো এটা থেকে এখন অনেকটা আমার বাগান দেখছেন। এ কারণে এতদিন অনেকের সামনে আসিনি, ক্যামেরার সামনে আসিনি আমি। তো সঞ্জীবনবাবুর অনুরোধে এবং আপনাদের চ্যানেল এবং আপনার যে বন্ধুবান্ধব সকলে আছেন যারা বাগান বিলাস প্রেমী, সকলকে এই সুযোগে আমি আমার ব্যক্তিগতভাবে আমার বাগানের তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই। আর হ্যাঁ, বিপর্যয় অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। খানিকটা এখন বাগান ধীরে ধীরে করে আগের অবস্থায় যাচ্ছে, তবে ফিরে আসতে আরও সময় লাগবে এরকম। বাসুদেব দা, যে গাছটাকে আমরা দেখালাম একটু আগে, এই গাছটার সম্পর্কে একটু বলুন। হ্যাঁ, এই গাছটা, এর তো ভ্যারাইটির নেম স্পেকটাবিলিস। এটা স্পেকটাবিলিস তো বহু প্রাচীন একটা ভ্যারাইটি। একদম, আমাদের বাগান বিলাসের এটা আদি বলা যেতে পারে। স্পেকটাবিলিস এবং গ্ল্যাব্রা, এই দিয়েই তো সূত্রপাত। তো এটাকে কি বলা যেতে পারে, আমরা বলতে পারি জংলা গাছ। একে ফুল ফোটানো যায় না, এ ফোটে আপন মনে। তো আমার টবে ছিল এবং আপনারা দেখেছেন এর ফুলও ছিল আর কি, অনেকে দেখেছেন। কিন্তু আমি ওই টবে ওকে সামলাতে পারছিলাম না। আর ওর প্রচণ্ড একটা, ওই টবে থাকলে ডাল মরার ট্রেন্ডস থাকে, ডাইব্যাক হয় কোনো না কোনো ডালে আর কি। তো সে কারণে আর আমার একটা এরকম ইচ্ছেও ছিল যে খুব বেশি দিন হয়তো আর টবে করতে পারবো না। এরকম মাটিতে যদি কিছু পার্মানেন্ট গাছ থাকে তাহলে বছরের পর বছর এটা থাকতে থাকবে, তেমন কোনো পরিচর্যা লাগবে না। হ্যাঁ, এই কারণে এটাকে করেছিলাম। হয়েছে, ভালো হয়েছে এবং এবছর ফুলও এসছিল, বেশ ভালো ফুল এসছিল। এবং আমার ধারণা যখন এর পরে ফুল আসবে ওই পাতা দেখা যাবে না, প্রচুর ফুল আসবে। হ্যাঁ, এরকম আমি একটি দেখে এসেছি রবিদার বাড়িতে, রবীন্দ্রনাথ প্রামাণিক, তার বাড়িতেও এরকম একটি গাছ আছে। তবে তিনি এরকম খাঁচা করে করেননি, আমি একটু আমার এরকম সুবিধের জন্য খাঁচা করে করলাম আর কি। এটা ভালো স্পেকটাবিলিস। এর ফুলটা তো আপনারা জানেন যে খুব একটু ডিপ পার্পল টাইপের হয় এবং স্টে করে, ফুল অনেক দিন স্টে করে আর কি, এরকম। এটা স্পেকটাবিলিস। বাসুদেব দা, আমি দেখছি যে অনেক গাছ আপনি বর্তমানে চর্চা করছেন, অনেক গাছ নিয়ে প্রচুর ভ্যারাইটি দেখছি এখানে রয়েছে, চারাও রয়েছে, ছোট ছোট গাছ। তা প্রথমে আমরা জানতে চাইব যে এই নতুন নতুন ভ্যারাইটিগুলো আসছে সেগুলো সম্পর্কে তো আপনি ওয়াকিবহাল।
না, পুরোপুরি ওয়াকিবহাল নয়। দেখুন, আমি যখন প্রথম থেকে গাছ করতাম তো তখন এই ভ্যারাইটি নামটাম কিছুই জানতাম না। ওই কালার দেখে দেখে পছন্দ করে গাছ কিনতাম এবং বেশিরভাগ গাছ কমন হয়ে যেত। কারণ আমি যখন গাছটা কিনতেই যেতাম, সেই যে ফুলটা থাকতো সেটা অনেক সময় প্রস্ফুটিত পুরোপুরি হতো, কখনো কুঁড়ি থাকতো, ফলে তার কালার তো বোগেনভিলিয়াতে চেঞ্জেবল হয়, আর বিভিন্ন সিজন অনুযায়ী এর কালারও পরিবর্তন হয়। তো ফলে এগুলো নাম টাম কিছুই জানতাম না। তারপর ধীরে ধীরে করে নাম জানলাম, অনেক গুরুদেব আছেন এই সব ব্যাপারে, তাদের কাছ থেকে শিখেছি। তো এই যে পুরনো ভ্যারাইটিগুলো, এগুলো ভালো। এদের খারাপ দিক একটাই, সেটা হচ্ছে এরা হ্যাভি ব্লুমার নয়, মানে রিপিট ব্লুমার নয় আর কি। এখন নতুন নতুন যে সমস্ত ভ্যারাইটিগুলো বেরোচ্ছে আর কি, এগুলো মিক্স কালার হচ্ছে, হ্যাঁ, একই গাছে, আর পাতার ভেরিয়েশান হচ্ছে। তাছাড়া নতুন নতুন যে সমস্ত ভ্যারাইটি বেরোচ্ছে এগুলো রিপিট ব্লুমার, বারবার ফুল আসছে। এবং ফলে কি হয়, কয়েকটি গাছ যদি কেউ আমরা তবে করি আর কি, তাহলে দেখা যাবে যে হ্যাঁ, সারা বছর বাগানে ফুল থাকবে, বাগানবিলাস খুব মানে একদম প্রবল বর্ষা আর একদম প্রচণ্ড ঠান্ডার সময় এদের ফুলের একটু হয় না বললে, বা বর্ষাতে তো হয়ই না, ওদের কুড়ি ঝরে যায় বা ফুলও ঝরে যায়, এরকমটা হয়। না হলে সারা বছরই ফুল হয়, তবে সিজনের থেকে হয়তো একটু কম হয়, এই যে পার্থক্য। আর নিউ ভ্যারাইটির ব্যাপারে বলতে চাইছি, এখন এ তো কি বলবো, এই ইঁদুর দৌড়ের পিছনে ছুটে আমরা হাঁপিয়ে গেছি অলরেডি। হ্যাঁ, তো সুতরাং কি বলবো, নতুন বন্ধুদের, পুরনো বন্ধু সকলেই এখন খুব খুব নিউ জেনারেশন, খুব উন্নত, এক্সপার্ট। তো তারা কিনছেন, আর নার্সারিম্যান তারা তো তাদের ব্যবসার জন্য এগুলোর প্রচার করবেন। কিন্তু আমার মনে হয় আর কি, যারা এই নিউ ভ্যারাইটি কালেকশান করছেন তাদের দেখা উচিত, নতুন একটা ভ্যারাইটি যখন বেরোবে তখন তার দাম একটু বেশি থাকবে, 1200, 1400, 1500, 600-র নিচে তো নয়। তো সেই গাছটা 2 বছর পরে নিন, 1 বছর পরে নিন, তখন কিন্তু ওটা 200 টাকায় পাবেন। এবং ততদিনে এই গাছগুলোর মধ্যে সবগুলো কিন্তু যে সেনসিটিভ বা এরকম নয়, যেগুলো সেনসিটিভ নয় সেগুলো করা ভালো, যারা এক্সপার্ট তারা করবেন সেনসিটিভগুলো নিয়ে। আর যেগুলো ভালো রিপিট ব্লুমার, যেগুলো ভারী সুন্দর দেখতে, সেগুলোই যখন পরীক্ষিত হবে বা আমাদের ওয়েদারে যখন এগুলো প্রপাগেশন হবে, নতুন নতুন চারা তৈরি হবে, আমাদের এই যে ওয়েদার, হ্যাঁ, এখানকার জল মাটিতে, সেই সব চারা করাটা অনেক বেশি নিরাপদ, সহজ। না হলে ওই ছাদে যারা ছাদ বাগান করেন আমার মতো আর কি, জায়গা কিন্তু আর সীমাবদ্ধ থাকবে না, তখন কি করবেন ভেবে পাবেন না আর কি। সেরকম কিছু একদম টেস্টেড ভ্যারাইটি, হ্যাঁ, আপনি কয়েকটা ভ্যারাইটি যদি নাম বলেন নতুনদের মধ্যে। খুব মুশকিল, আর বয়স হয়েছে, সবসময় সব মনেও আসে না। তবে এখন দেখছি ব্রিজা গ্রুপ হচ্ছে খুব, ব্রিজা যতগুলো নিত্য নতুন বেরোচ্ছে, ব্রিজা রেড দিয়ে শুরু হয়েছিল, ব্রিজা ফিচ হয়, ব্রিজা গ্লসি হয়, আর ব্রিজা পার্পল হয়, তারপরে তো তার ভেরিগেটেড হচ্ছে এই সমস্ত। এগুলো হেভি ব্লুমার, সব হেভি ব্লুমার, বিশেষ করে ব্রিজা রেড, হ্যাঁ, হেভি ব্লুমার। আর ব্রিজা ছাড়া থিমাটো তো আমাদের পুরনো ভ্যারাইটি ছিলই, হ্যাঁ, যেটাতে অমনিতে তো পাতাতে খুব সুন্দর একটা হলুদ আর সবুজের ছোপ আছে, তার সাথে এখন থিমা রেড, থিমা ইয়েলো, থিমা ফিচ, এই ধরনের অনেকগুলো, অরেঞ্জ থিমা, এই সমস্ত ভ্যারাইটিগুলো একেবারে পরীক্ষিত। এবং আমি বলবো যারা নতুন ভ্যারাইটি করতে চান তারা কিন্তু ব্রিজা, থিমা এই ভ্যারাইটিগুলো ইজিলি করতে পারবেন। আর পুরনোর মধ্যে আমি বলবো এই যে আমাদের ইভা গ্রুপ, আর আমাদের এই যে গ্ল্যাভরা, পার্পল, হোয়াইট, এই সব হচ্ছে পরীক্ষিত, এবং কয়েকটি থাকলেই যথেষ্ট। আগে এইগুলো নতুন ভ্যারাইটির শেষ নেই। এখন আমার বেশি ভালো লাগে এই আদরনা, মহারানী আছে বাগানে, আদরনা ফুল ছিল, এখন নেই, খুব শুরু হয়েছে, আবার শুরু হচ্ছে। হ্যাঁ, এই যে এটা আদরনা, এটা
ভারী সুন্দর ভ্যারাইটি, পরীক্ষিত, আমার বেশি পছন্দ এটি। আর এটি ফ্লেম। হ্যাঁ, এরও ডিপ রেড কালার হয়, খুব সুন্দর। তাছাড়া ফায়ার ওপাল তো অরেঞ্জ কালার হয়। হ্যাঁ, এগুলো সব মানে পরীক্ষিত আর কি। আর আমার বাগানে আরও একটা ভালো ভ্যারাইটি আছে, আমি যেটাকে ইয়েলো অ্যাপেল বলি, আমি কিনেছিলাম ডিমাপুর থেকে। তো এটা একটা খুব অদ্ভুত সুন্দর কাঁচা হলুদের কালার হয়। তো আমাকে কেউ কেউ বললেন, অনেক বন্ধু, যে এটা লেমন ইয়েলো। কিন্তু আমি লেমন ইয়েলো কালেকশন করেছি এবং দুটোকে পাশাপাশি দিয়ে দেখেছি, না, দুটো ডিফার করে। তবে এইসব কালার আবার বেশি দিন স্টে করে না। চণ্ডীদাস বলে যে একটা আইডি দেখছি, হ্যাঁ, এগুলো ডক্টর অমিতাভ মুখার্জির সৃষ্টি। অনেক ভ্যারাইটি উনি করেছেন। বলাকা আছে, সুচিত্রা সেন আছে, রবিশঙ্কর আছে, আমাদের যারা বিদগ্ধ ব্যক্তি তাদের নামে উনি নামকরণ করেছেন। এই গাছগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ভেরি ডুয়ার্ফ, মানে ভ্যারাইটি, মানে নিজেই ডুয়ার্ফ হবে। আর ফুল হয়, প্রচুর ফুল হয়। চণ্ডীদাস আছে, হ্যাঁ, বঙ্কিম আছে, সবই আছে ওনার বিভিন্ন নামে। চণ্ডীদাস আছে, এইরকম আর কি বিভিন্ন নামে ওনারা আছে। এই যে যেমন এইটি একটি ভ্যারাইটি, এটা ওনারই ভ্যারাইটি, এটাই চণ্ডীদাস। এই যে চণ্ডীদাস, এ তো মহারানী, এ কখন পাতা ঝরে কখন কি করে বোঝা মুশকিল। বাসুদেব দা, যে কটা গাছে অল্প স্বল্প ফুল আছে সে কটা ফুলকে আগে একটু দেখি। হ্যাঁ, ফুল দেখবেন। এটাও ফ্লেম, এটা একটা ফ্লেম। আর পাশের গাছটা, পাশে ওটা চিত্রারই আর কি, চিত্রা, ওটা ভেরিগেটেড বলে, সব পাতাতে ভেরিয়েশনটা আসেনি, এটা চিত্রা। আর এটা অরুণা। হ্যাঁ, এটা মোস্ট ক্লাইম্বিং অরেঞ্জ ভ্যারাইটি। আর এটি কিন্তু বিখ্যাত ব্লুমার। এটা হচ্ছে আমরা বলি এটা হচ্ছে হাওয়াইয়ান পার্পল। এটা পাতা, ফুল এবং বারবার ফুল হয়। এর হাওয়াইয়ান হোয়াইট যেটাকে বলা হয়, আর এর একটা স্ট্রাইপও আছে, হ্যাঁ, হোয়াইট স্ট্রাইপ বলা হয়। এগুলো, এটা ভালো গাছ, ভালো। আর এটি আমাদের পুরনো ভ্যারাইটি, ডিপ রেড কালার হয়, এটাকে বারবারা ক্রাস্ট বলে আর কি। প্রাচীন একটা গাছ। হ্যাঁ, পুরনো ভ্যারাইটি, কিন্তু ভালো ফুল দেয়, কালার ভালো আর কি, মানে ডিপ কালার হয়। আর এটা সলমন পিচ বলে কিনেছি না, এটা আমাকে গিফট করেছেন রূপবাবু। এটা সলমন পিচ বলে, কিন্তু বুঝতে পারছি না এরকম কিনা, জানি না সঠিক ভ্যারাইটি, কারণ অনেক ভুলভাল আইডিয়া আমরা জানি। এটা অরেঞ্জ মাসুরি আমাকে গিফট করেছিলেন সৌরভ মান্নাবাবু। এই যে বাগান বিলাস বলে পুরনো একটি ইউটিউব চ্যানেল ছিল, উনি আসতেন তখন, উনি গিফট করেছিলেন। এটা অরেঞ্জ মাসুরি। এটা হচ্ছে সিলভার রেড, এটা গণেশবাবুর কাছ থেকে গিফট পেয়েছিলাম, গণেশ হালদার, ফারাক্কা। আর এটা চেরি ব্লসমস, এটা একদম পুরনো কমন ভ্যারাইটি, মাহারা গ্রুপ। আর এটা রয়্যাল ডৌফিন, এগুলো সবই আছে। এটি ওডিসি, এটাও গিফট পেয়েছিলাম আমাদের গণেশ হালদারবাবু ফারাক্কার কাছ থেকে। আর এটা রুবি। এটা মিস হল্যান্ড, স্প্ল্যাশেরই মতো ভালো। আর এটা হচ্ছে থিমা, এটা পুরনো থিমা। এই যে তার বৈশিষ্ট্য, এক পাশে সাদা, এক পাশে এই রানী কালার, আর পাতাটা এই রকম। এটা একেবারে পুরনো এবং এটা খুব কমন, অথচ ভালো ভ্যারাইটি। আর এটি আমার একটি সেন্সেশন বলে আমার কাছে এটি আছে, অনেক দিন ধরেই আছে। এর পাতার মধ্যেও একটা ভেরিয়েশন আছে, আর ফুলও ডিপ কালারের হয়। এখন তো গরমের সময়, আর তাছাড়া আমার তো রোগাক্রান্ত হয়েছিল। আর এটি হচ্ছে লুইস ওয়াথেন বলে জানি, এরও অরেঞ্জ কালার হয়, এখন কালার একটু অন্যরকম হয়েছে। আর এটি সংগ্রহ করেছিলাম উচিশা থেকে, এটা এলিজাবেথ অ্যাঙ্গাস। এ খুব বড় বড় ফুল হয়, এই যে বড় বড় ফুল হয়,
ফুলও স্টে করে। আমি এটা মানে স্পেকটাবিলিস ভেবে কিনেছিলাম আর কি, কিন্তু এটা এলিজাবেথ অ্যাঙ্গাস পরে জেনেছি। আর এটা স্পেকটাবিলিসেরই আরেকটা এটা স্প্লেন্ডেন্স। হ্যাঁ, এটা স্প্লেন্ডেন্স, এরও এইরকমই বৈশিষ্ট্য। আর এটা থিমা রেড, আর এটা ওয়াজিদ, ফুল নেই এতে। ওয়াজিদ হ্যাভি ব্লুমার ওয়াজিদ, প্লেন ওয়াজিদ, আর ওয়াজিদ রেড হয়, সেটা তো আরও সুন্দর। আর এটা থিমা রেড, এটা থিমা পিচ, এটা রুবি, এটা একটা বড় রুবি। এই যে সব হয়েছিল, এখনও তার কিছু অবশিষ্ট। এটা চিলি রেড, এটা ফায়ার ওপাল, এটাও রুবি। আর এটার আইডিয়া আমি জানি না, এটা সঠিক জানি না। আমরা যখনই বোগেনভিলিয়ার ভিডিও করি তখন কিছু মানুষ আমাদের বলেন যে আমার বাড়িতে একেবারে খুব কম রোদ পড়ে, আমরা কোন ভ্যারাইটিগুলো করব? না, বোগেনভিলিয়া প্র্যাকটিক্যালি বেশি রোদ পছন্দ করে, কিন্তু কিছু ভ্যারাইটি আমরা লক্ষ্য করলাম যেগুলো হ্যাঁ একটু কম রোদে হয়, যেমন ফায়ার ওপাল হয়, রুবি হয়, ফ্লেম হয়, এই ভ্যারাইটিগুলো হয়। আমার এইখানে কতকগুলো গাছ আছে নতুন কালেকশান, তো এগুলো বেশিরভাগই গোল্ডেন মানে আর কি লিপ পাতা। তো এগুলোতে বেশি আমি সানলাইট লাগাই না, আর বর্ষার জলটা লাগাবো না বলে এখানে রেখেছি, যদিও বর্ষার একটু আধটু লাগবে। এখানে আমরা দেখছি যে লেখা রয়েছে একটা কায়াটা। হ্যাঁ, না এটা নয়, না এই যে কায়াটার এখানে একটা দেখছি। হ্যাঁ, কায়াটা একটু সেন্সিটিভ ভ্যারাইটি, প্রচণ্ড ক্লোরোসিস প্রবণ, আর প্রচণ্ড ভালো ফুল হয়। এটা কিন্তু রোদ চায়, এরকম ব্যাপারটা। আমি বাকি ভ্যারাইটিগুলোর কথা, আচ্ছা কায়াটা বাদ দিয়ে যাই, সেগুলোর নামগুলো হ্যাঁ ওখানে আছে, একটু দেখে আমি বলি। হ্যাঁ, যেমন এখানে একটা গাছ দেখছি, তাহলে এই ধরনের আপনি যেগুলো সেনসিটিভ ভ্যারাইটি, তার মধ্যে এখানে আপনি এটা দিচ্ছি গোল্ডেন প্যাচ। এগুলো সেনসিটিভ নয় ঠিকই, যেহেতু এদের পাতাগুলো গোল্ডেন, এরা খুব চড়া রোদে, বিশেষ করে এই ছোট গাছগুলো রাখাটা ঠিক হবে না। যে সমস্ত সেমি সেট জায়গাগুলো সারা দিনের মধ্যে ধরুন সকাল থেকে 10টা পর্যন্ত রোদ্দুর লাগে, সেই জায়গাগুলোতে এই গাছগুলো খুব সুন্দর ভালো হবে। এখন আমার এখানে উল্টোটা হয়, আমার সকালটা নয়, আমার বিকেলটা লাগে, দুপুর 2টো থেকে বাকি সময়টা লাগে। আমি রেখেছি এরকম। আরেকটি আছে এই যেমন রেড সেপ্টেম্বর। হ্যাঁ, এটা কি কম আলো থাকলে বাড়িতে কম রোদ পেলে এটা করা যেতে পারে? হ্যাঁ, করা যেতে পারে। এবং এটা কিন্তু ওই কয়াতার মতো সেন্সিটিভ ভ্যারাইটি, তবে একে 1 বছর পর্যন্ত কেউ যদি বাঁচিয়ে রাখতে পারেন, তারপরে বুঝতে হবে যে এবার এটা বাঁচলো আর কি। এ খুব ভ্যারাইটি, এই জন্য অনেক বন্ধু এখন রেড। কম রোদ বলতে ঠিক কতটা? কম রোদ বলতে এরা যেগুলো হ্যাভি ব্লুমার, গ্ল্যাবরা, স্পেকটাবিলিস, এই যে গ্রুপ ব্রিজা, এরা 8 ঘন্টা রোদ চায়, 8 ঘন্টা রোদ চায়। আর কম রোদ বলতে 4 ঘন্টা, 3 ঘন্টা, এরকম না, এরকম হলে এরকম না। সেই পড়ন্ত বিকেলে হয়তো 1-1.5 ঘন্টা লাগলো, তাতে ফুল আসবে না, গাছ হবে, ফুল আসবে না। ফুল আসতে গেলে প্রচন্ড ভালো সানলাইট চাই, মানে একেবারেই ইনডোর প্ল্যান্টের মতন আলোতে কোনো বোগেনভিলিয়া হবে না। আমার জানা নেই, আমারও জানা নেই। একেবারে ইনডোর। আমি দেখেছি আমার কতকগুলো গাছ বাড়িতে অনুষ্ঠান বলে ফুল আছে বেশ মাঝারি ধরনের গাছ, বাড়িতে এনে ড্রয়িং রুমে রাখলাম বা অনুষ্ঠান স্থলে রাখলাম, সেটা তার পরের দিনটাই ঠিক থাকে। হ্যাঁ, আর জলটা একটু কম দিতে হবে ঘরের মধ্যে, তারপরের দিন কিন্তু সকালবেলা ঝরে গেছে। আর ওটা অমনি বাইরে থাকলে জল না দিলেও এটা ভালো আছে, তার মানে সানলাইটটা মানে অপছন্দ বুঝিয়ে দিল। হ্যাঁ, বুঝিয়ে দিল, এটা ব্যাপার। এই যে আমরা ফুলটা দেখছি, এটা কি নাম? এটার নাম ভায়োলেট সেপ্টেম্বর। এটা খুব ডিপ টাইপের কালার হয় এবং খুব সুন্দর ফুল, খুব সুন্দর ফুল, স্পেকট্রামের মতোই বেশ ভালো ফুল হয়। গাছটা আমার খুব ভালো ছিল। এই যে সমস্যার কথা বললাম, তারপর থেকে এই রকম ধীরে ধীরে করছে, ফুল আসছে, এরকম ব্যাপারটা। এটা ট্যাংলং অরেঞ্জ না, এটা ট্যাংলং পিঙ্ক বোধ হয়। এটা ট্যাংলং পিঙ্ক, এইটা ট্যাংলং অরেঞ্জ। এইটা পিঙ্ক না? না, এটা ট্যাংলং অরেঞ্জ।
ওটা বোধহয় ট্যাংলং নয়, ওটা হচ্ছে সেই এটা আচ্ছা বলবো, এইটা ক্রিস্টি না। এটা কিন্তু হ্যাভি ব্লুমারদের যে সমস্ত নতুন নতুন ভ্যারাইটি এসছে, মানে ব্রিজা টিজার আগে, ব্রিজা আগেও ছিল, সেটা পুরনো বলছি আমরা। এটা কিন্তু বেশ ভালো একটা ভ্যারাইটি, যে কেউ করতে পারেন এটা, ভালো। আর একটু পাতাটা কুঁকড়োনো কুঁকড়োনো হয়, আর ফুলগুলো তো রেড সেপ্টেম্বরের মতোই হয়। অতএব ক্রিস্টিনা আমার মতে খুব ভালো একটা ভ্যারাইটি। আর এর একটা খারাপ দিক দেখেছি আমরা, যে এই যে ফুলের মধ্যে যে এই যে ভেরিয়েশনটা, এটা আবার এর মানে মিউটেশন হয়, একদম প্লেন লাল। এই ডালগুলোকে কেটে অনেকে করেন, আমি পেরে উঠি না অত, আমি প্রপাগেশনটা পারি না ভালো করতে। কিন্তু অল ওভার গাছটা ভালো ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি ক্রিস্টিনা, তার মানে খুব ভালো ভ্যারাইটি, ভালো ভ্যারাইটি। আর এটা তো আমাদের এই যে 21 জুয়েল, যেটাকে আমরা বলি, পিক্সি বলি, হলো একে আরও একটা ভালো বলা হয় আর কি, যে টর্চ গ্লো বলা হয়, টর্চ গ্লো এটাকেই বলা হয় আর কি। এর অনেক কালার আছে। এর পিঙ্কটা প্রথমে ছিল, পার্পল হয়, ওই পিঙ্কটাকেই রেড বলে, এখন হোয়াইট হয়েছে, এইগুলোই হয়। এটা অমিতাভর গাছ। কি নামের? এটার উনি যে নামটা দিয়েছিলেন সেটা আমি ভুলে গেছি। হ্যাঁ, কীরকম ফুল হচ্ছে? ভালো, বেশ ভালো ফুল হয়, নামটা ভুলে গেছি। এটা কি ভ্যারাইটি? এটা বিশাখা। এটা পুরনো ভ্যারাইটির মধ্যে বেশ ভালো ভ্যারাইটি, পুরনো ভ্যারাইটি কিন্তু খুব ভালো ভ্যারাইটি বিশাখা, এবং কমন ভ্যারাইটি, কমন। রাস্তাঘাটে দেখতে পাওয়া, মানে যে কোনো ফেরিওয়ালার কাছেও পাওয়া যায়, দোকানদারের কাছেও পাওয়া যায়, এটা অ্যাভেলেবেল মোটামুটি ভালো, এক কালারের ফুল। আর যদি কেউ বলেন যে বাগানে যদি আমি একটি গাছ রাখবো কেবল, তাহলে তাকে বলবো ইম্পেরিয়াল থাই ডিলাইট। বারবার ফুল হয়, কালারও সুন্দর, স্টে করে অনেক দিন, ভালো। এর আরেকটা হয়, সেটা হচ্ছে সিলভার লিফ, তার পাতাটা একটু সিলভারি মতো, হ্যাঁ, তো সেটা একটু সেনসিটিভ, কিন্তু এটা ভালো, এটা বেশ ভালো, ভালো ভ্যারাইটি। মানে ইম্পেরিয়াল থাই ডিলাইট আপনি এতটাই মানে হ্যাঁ, অগ্রাধিকার দিচ্ছেন? অগ্রাধিকার, এটা এক নম্বর। কেউ যদি মনে করেন আমি একটাই গাছ করব, তাহলে ইম্পেরিয়াল থাই ডিলাইট করতে পারেন। এটি সুইট হার্ট, আমার বড় গাছ ছিল, এই তো অবস্থা আর কি। এও খুব ভালো গাছ, ভালো ভালো, মোটামুটি মোটামুটি, অত হ্যাভি ব্লুমার নয়। হ্যাঁ, এটাও একটা ক্রিস্টিনা, এটাই আমার প্রথম কেনা ক্রিস্টিনা, তখন অনেক দাম বেশি। আর এই বাঁ দিকের এই গাছটা? এটা পিঙ্ক বিউটি বলে জানি। পিঙ্ক বিউটি, হ্যাঁ, এগুলো কত পপুলার নয়, এরকম আর কি ব্যাপার। আর এগুলো বিজার হচ্ছে পুরনো ভ্যারাইটি। হ্যাঁ, এটা গোল্ডেন সানশাইন গাছের, এই তো দেখছেন অবস্থা, এটা গোল্ডেন সানশাইন, একদা খুব সুনাম অর্জন করেছিল, কিন্তু গাছে ফুল নেই ভালো। তবে আপনি প্রচুর গাছ আবার আগামী দিনের জন্য তৈরি করছেন। এখন এটা একদম রক্তে মজ্জায় ঢুকে গেছে, গাছ ছাড়া থাকতে পারি না। কিছু গাছ তো কমেছে, মরেছে, কিছু আমি কমিয়েছি, আবার কালেকশনও করছেন। কিন্তু এই যে নতুন নতুন ভ্যারাইটি, যে কথাটা আমি, আমাদের এই যে মানুষের বৈশিষ্ট্য আর কি, আমরা পরামর্শ দিচ্ছি আপনি করবেন না, কিন্তু নার্সারিতে গিয়ে থাকা যায় না। তারপরে এই যে আমরা গ্রুপে বিভিন্ন বন্ধুরা পোস্ট করেন, সেই সমস্ত ভ্যারাইটির নাম দেখে দেখে পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়। আর একটা সময় তো এই সমস্ত কালেকশান করাটা খুব ছিল, খুব কঠিন ছিল আর কি। এখন অনেক সহজলভ্য, বাড়িতে বসে অনলাইনে পাওয়া যায়। তো আমার অনলাইনের প্রতি আমার একটি এখানের নার্সারি আছে, আমার শ্রী দুর্গা নার্সারি, আমাদের স্বপনদার নার্সারি, স্বপন প্রধানের নার্সারি। আমি বেশি ওখানেই যাই, গল্প করি, গাছ দেখি, নিউ নিউ ভ্যারাইটি এই সমস্ত হয়, তারপর কয়েকটা কিনে নিয়ে চলে এলাম। ভেবে গেলাম একটা নিয়ে আসবো, দুটো নিয়ে আসবো, আর সব সময় 6টা 8টা হয়ে গেল। সব বাগান প্রেমীর একই ঘটনা। এই সমস্যা, এই জায়গা থেকে না বেরোতে পারলে খুব মুশকিল।
আর প্রচুর আপনি দেখছি এরকম নতুন গাছ সংগ্রহ করেছেন, এখান থেকে দেখাই বন্ধুদের। না, এইগুলো সংগ্রহ করা নয়, এগুলো আমার তৈরি করা ও গাছ। নিজের চারা তৈরি করা? হ্যাঁ, এগুলো আমার তৈরি করা গাছ, সব প্লাস্টিক পটে আছে। এগুলো চারা তৈরি করছেন কি পারপাসে? কিছুই না, এগুলো যখন তখন পুঁতে দিই, যেটা হলো হলো, আর গিফট করি। ও গিফট করেন? হ্যাঁ, যারা আসেন এইখানকার বন্ধুরা, পাশে দোকানদার, হ্যাঁ, কে আমার চুল কাটতে আসে, আমি নেবো একটা, সব এইরকমই আমি সবাইকে দেন? না দেওয়ার কিছু, করুক না সবগুলো, হ্যাঁ হ্যাঁ, ব্যাস এইরকম। সেলিং তো করেন না? না, আমি ওইগুলো করি না। ওই কিছু নিউ ভ্যারাইটি টিটি হলে তখন এক্সচেঞ্জটা বেশি করি। একটা সময় একটা বাড়ি তো আপনি জানেন সে ঘটনা, সেটা করেছিলাম, তারপরে বন্ধ করে দিয়েছি। না, সেলের পারপাসে আর আমার ইন্টারেস্ট নেই আর কি। না, এটা কনফিউশনটা ক্লিয়ার হওয়ার দরকার, কারণ অনেকেই চাইবেন যে বাসুদেব দা আমাদের বিক্রি করুন, এটা প্রতিবারই হয়। সত্যি কথাই, আমি ভালো চারা তৈরি করতে পারি না, আমি। আমার গ্রাফটিং এর জন্য আমার করোনা কালে আমার মিসেস খুব আমাকে হেল্প করেছিল। আমি 32টা একটা মানে এতে ভালো ভ্যারাইটি পেয়েছিল সেই সময়, চিত্রাতে করেছিলাম 32টা ভ্যারাইটি, এবং 32টার মধ্যে অন্তত 28টা বেঁচে গেছিল। তার মধ্যে 16টা বা 17টাতে ফুল ছিল একটা সময়। সমরবাবু এসেছিলেন, সে গাছটা দেখিয়েছিলাম। পরে এখানকার পুলিশ অফিসার তিনি মানে অনুনয় বিনয় করে তিনি নিয়ে চলে গেছেন ফারাক্কা, মুর্শিদাবাদ নিয়ে চলে গেছেন। তো তারপরে নিজে গ্রাফটিং করব, এখন আর পারছি না, হচ্ছে না। হ্যাঁ, আর হেল্পিং হ্যান্ডও সেরকম নেই। এক বন্ধু আসেন কোলাঘাট থেকে, তিনি কতগুলো করে টোরে দিয়েছেন, ওই যে মাল্টি গ্রাফটিং 1টা 2টো 3টে এরকম করছি আর কি। তো সেটা একটু আধটু ঝোঁক আছে, তবে আমার মাল্টি গ্রাফটিং গাছের প্রতি খুব একটা ইন্টারেস্ট নেই, আমার ভালো লাগে না। একটা ভ্যারাইটি একটা গাছে থাকবে, আমার সেটা ভালো লাগে। মাল্টি গ্রাফটিং আমার তত ভালো লাগে না, কারণ একসাথে সবগুলোতে ফুল আনানো যায় না, তার সেভ রাখতে গেলে অনেক সমস্যা হয়। আমি মানে মাল্টি গ্রাফটিংয়ের এক্সপার্ট নই। এটা ভেরিগেটেড চিত্রা? ভেরিগেটেড চিত্রা। চিত্রা তো এখন রুট স্টক হিসেবে প্রচুর ব্যবহৃত খুব। প্লেনটা খুব এখন অ্যাভেলেবেল নয়। এখন সমস্ত নার্সারি তাদের যে পুরনো ভ্যারাইটির যেগুলো চারা টারা করেছিলেন, যেগুলো বিক্রি হয়নি, সেগুলোতেই করে যাচ্ছেন সব। সেগুলোর মধ্যে সমস্ত অন্য ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। স্টকে যদি গ্রাফটিং ভালো হয় তাহলে গ্রাফটেড গাছ ভালো আমার মতে, কিন্তু ওই আর কি যা হচ্ছে। এটা পিঙ্ক বিউটি। বাসুদেব দা, এই যে বিভিন্ন রকমের খাবার গাছের মধ্যে প্রয়োগ করা, এবং আপনি আজকে একটা দুর্যোগের মধ্যে পড়েছেন, আপনি বলছেন জীবনে কখনো এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়নি, সেক্ষেত্রে তো প্রতিটা ঘটনা থেকে আমরা শিক্ষা নিই। এই বোগেনভেলিয়া পরিচর্যার ক্ষেত্রে আপনি যদি কিছু বলেন। আমার মনে হয় খুব সাধারণভাবে করা ভালো, এবং যেটা আমি আগে করতাম, মাটি, তার সাথে গোবর, ভার্মি নয়, কারণ ভালো ভার্মি পাওয়া খুব কঠিন ব্যাপার। সকলেই রাসায়নিক সার মেশান এতে, মানে ভুল বললাম, সকলেই না, আমি যেগুলো কালেক্ট করি তার বেশিরভাগগুলোতেই এটা। আপনি যেগুলো কালেক্ট করেন শুধু না, বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, সমস্যা হচ্ছে। আর গোবর সার থেকে কেঁচো সার করছেন না। হ্যাঁ, করছেন পানা টানা এটা সেটা থেকে গোবর সার, কেঁচো সার করছেন। তো যাই হোক, আমি কারোর বদনাম করতে চাই না, এবং অ্যাভেলেবিলিটির উপরেও তো নির্ভর করে। গোবর সার তো সকলের পক্ষে কালেক্ট করা সম্ভব নয়। 2 বছরের বা 1 বছরেরও যদি পচানো কালো একদম জমানো গোবর সার হয়, সেটা হচ্ছে সর্বোত্তম। হ্যাঁ, এবং আমি মনে করি কেউ যদি 50% গোবর সার আর 50% মাটি দিয়ে গাছ করেন, আর কিচ্ছু লাগবে না। তো আমরা ওই পারি না, আমরা একটু লোভী আর কি, বেশি খাবার দিলে ভালো ফুল হবে, বেশি ভালো গাছ হবে, এটি খারাপ। তো যাই হোক, যেটা ভালো বলে আমার সব থেকে মনে হয় এবং এখন সেটাই করি, সেটা হচ্ছে সিংকুচি, হাড়সার, নিমখৈল, আর হচ্ছে গোবর সার তো বলেছি, মাটি আর একটু বালি। তার সঙ্গে আমি এখানে আমার অ্যাভেলেবেল হয় বলে করি এখন ব্লাড মিল। লেদার মিলটা আর অ্যাভেলেবেল নয়, ব্লাড মিল দানা দানা। তো এইটা দিয়ে একদম মাটিটাকে ভালো করে এই গরমের দিনে অন্তত 22 দিন, আর ঠান্ডার দিনে হলে 28 দিন 30 দিন ডিকম্পোস্ট করে নিয়ে সেই মাটিটাকে ছায়ায় শুকিয়ে রেখে, হ্যাঁ, এবং বস্তায় ভরে সেই মাটিতে যদি কাজ করি, আমার আর এক্সট্রা খাবার দেওয়ার প্রয়োজন হয় না। আমি ডায়াবেটিক পেশেন্ট, ভোরবেলা হাঁটতে চলে যাই, ফলে মর্নিংয়ে আমার গাছে স্প্রে করা এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট, NPK আমার পক্ষে সম্ভব হয় না। আবার বিকেলে স্প্রে করলেও বিভিন্ন সমস্যা হয়, অতটা ভালো কাজ হয় না, বৃষ্টি হয়, ধুয়ে যায়,
ডোজ বেশি হলে একটা 2 লিটারের রেডি করলাম, তো সেটা প্রবলেম হলো কি, যেগুলো ম্যাচিওর গাছ সেগুলো ঠিক আছে, একটু মাঝারি ধরনের গাছ পরের দিন রোদ বেরোলে দেখলাম পাতাগুলো সব চুয়ে যাচ্ছে, পুড়েই যাচ্ছে। তো এই সমস্ত কারণে আমার মনে হয় প্লেন করা ভালো। আমি যেভাবে মাটি তৈরি করি এইভাবে যদি কেউ মাটি তৈরি করে তাহলে তার আর কোনো খাওয়ার দেওয়ার লাগবে না 6 মাস, রিপোর্টের পরে 6 মাস কোনো লাগবে না। একবার প্রুন করলাম, একবার ভালো ফুল হয়ে গেল, তখন ওইটারই কিছু মিক্স খাবার কম করে দিয়ে ওতে দিলে এনাফ। আমি মনে করি এটাই ভালো। আর বছরে বড় গাছগুলোকে একবার রিপোর্ট করতে পারলে ভালো হয়। আর প্রুন তো একবার মাস্ট। আমি 2বার বড় গাছ করি, একটা বর্ষার আগে আর বর্ষার পরে। হার্ড প্রুনিং করে? হার্ড প্রুন এটাই। আর পিঞ্চিং মানে আপনি একটা গাছে 2বার হার্ড প্রুনিং করছেন? বড় গাছ প্রয়োজনে, বড় গাছ প্রয়োজনে, কারণ বর্ষার আগে না করলে ও বন হয়ে যাবে, এই লাইনের মধ্যে ঢুকতে পারবো না। আর বর্ষার পরে না করলে ওটা তো সিজনের জন্য প্রস্তুতি। তো সুতরাং 2বার করতে হচ্ছে। মানে একবার হচ্ছে এপ্রিল এরকম নাগাদ, আর একটা হচ্ছে সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের নাগাদ। এটাই আমি করি। ফলে আমার ফুলটা একটু দেরি করে হয়। অক্টোবরে করার জন্য আমার ফুলটা আসে একদম জানুয়ারির শেষ বা জানুয়ারির মাঝে, এরকম। ডিসেম্বরে আমি ফুল আনতে পারি না, তাহলে আগস্টে হার্ড প্রুন করতে হবে। আর আগস্টে হার্ড প্রুন করার একটা প্রবলেম হয়, তো তখন তো জোর বর্ষা, যে সমস্ত কচি নরম পাতাটাগুলো বেরোয় আর কি, হার্ড প্রুন করার পরে সেগুলোকে রক্ষা করতে অসুবিধে হয়। মাঝে মাঝে হয়তো টানা বর্ষা হলে টানা বর্ষাতে সেগুলোকে শেডে ঢুকিয়ে নিতে পারলে ভালো হয়। সেগুলো পারি না বলে আমি একটু দেরি করেই করি। তাহলে আপনি শেষ পর্যন্ত অনেকটা পরিমাণে জৈব পদ্ধতিতে করাটাকে আপনি পুরোপুরি জৈব, পুরোপুরি জৈব। খুব বেশি হলে যদি ওর সাথে ওই একটু সিউইড দানা বা হিউমিকের দানা, সিউইডেও হিউমিক আছে। হ্যাঁ, আমার যেটুকু জ্ঞান, এগুলো তো সবই জ্ঞান, মানে সামান্য প্রয়োগ, সামান্য খুব, এবং সেটা মাটির সাথে, পরে কোনো প্রয়োজন নেই। যত আমরা এই অধিক আমার ধারণা, এই যে আমার এত বিপর্যয়টা হলো এত বছরের বোগেনভিলিয়া লাইফে আর কি, তার মূল কারণ অত্যধিক যত্ন। ইনি বলেছেন এটা করলে, উনি বলেছেন এটা করলে, একটু করে দেখি। হ্যাঁ, অধিক ভালোবাসা, অধিক যত্নের কারণে এই সমস্যা বলে আমার মনে হয়েছে। বাসুদেব দা, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে শাক বাজছে, ঘন্টা বাজছে। আমরা আজকের মতো ভিডিওটা শেষ করছি। আমার প্রিয় দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি অনেক কিছু বলেছেন, যেগুলো আমাদের একটা পথ নির্দেশ জানাবে। আপনি বলুন শেষ মুহূর্তে আরও 2-1 কথা। আর 2-1 কথা, সকলে বাগান বিলাস করুন। হুজুগ ভালো না, এবং প্রথমে এসেই নতুন ভ্যারাইটি কালেকশান, এটা ভালো না। আর বাগান বিলাস করুন, সাধারণভাবে করুন, লিমিটেড সংখ্যাটা করুন। তারপরে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী, সামর্থ্য মানে আমি টাকা পয়সার সামর্থ্যের কথা, আপনার ছাদের ক্যাপাসিটি, আপনার সময় দেওয়ার ক্যাপাসিটি, সেগুলোর উপর ডিপেন্ড করে, আপনার পরিবার কতটা মেনে নিচ্ছেন, সেগুলোর উপর ডিপেন্ড করে আপনি করুন, ভালো লাগবে। না হলে এই যে করে ফেলেছি না, বেরোতে পারি না কোথাও, এইসব করবেন না। নিজে করেছি বলছি, করবেন মানে ভুল করেছি। এটাই। সকলে ভালো থাকুন। আর সঞ্জীবনদারকে আমার নমস্কার, আমার বাড়িতে এসছেন, এবং আপনার চ্যানেলের সমস্ত শ্রোতা দর্শক বন্ধু সকলকে আমার মানে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সকলে ভালো থাকুন এবং ভালো গাছ করুন, বাগান বিলাস করুন। বাসুদেবদা, আমার প্রিয় বন্ধুরা আপনার সাথে কথা বলতে চান, সেক্ষেত্রে তো আপনার একটা নির্দিষ্ট সময় রয়েছে। হ্যাঁ, না, আমি বন্ধুদের আমার ফোন নাম্বার দিই, আমার সাথে যোগাযোগ করতে কোনো অসুবিধে নেই, কিন্তু আমার একটি নির্দিষ্ট টাইমে ফোন করতে হবে। সেটা হচ্ছে সন্ধ্যা 7:30 থেকে 9টার মধ্যে। এটা করলে আমার কোনো অসুবিধে নেই। আমার নম্বর আপনি স্ক্রিনে দিয়ে দিতে পারেন, 9732622678। আর এছাড়া আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কোনো যোগাযোগ করলে আমি উত্তর দিই, একটু হয়তো সময় লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, অনেকেই বোগেনভিলিয়া করেন, কিন্তু বাসুদেবদা একেবারে অন্যরকম মানুষ। দেখুন, একেবারে কোনো কিছু গোপন না করে সমস্ত কিছু খুলে বললেন। একজন আমাদের প্রিয় মানুষ, একজন ভালো মানুষ। আর যে ভালো মানুষের সন্ধানে আমরা বারে বারে এনার কথা স্মৃতিচারণায় উঠিয়ে নিয়ে আসি। আমরা এই রকম সুন্দর মানুষ সত্যি খুব কম দেখেছি। যেমন তার সুন্দর আতিথেয়তা,
তেমন তার সুন্দর মন আর তেমন তার সুন্দর গাছ। আমরা জানি যে এই গাছগুলো আবার কথা বলে উঠবে এবং এই সমস্ত গাছে শীতকালের দিকে আস্তে আস্তে ফুল আসতে থাকবে, আমরা আবারও আসব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।